আমি যে জোটের প্রার্থীটা দেবো তো জিতে আসার জন্য। ফিল্ড লেভেলে রিপোর্ট এতই ট্রান্সপারেন্ট, এতই দৃষ্টান্ত ঘটেছে অনেকগুলি ঘটনা, এটা সরকার ইনকোয়ারি করলে জানতে পারবে। সুতরাং ওনার মূল টার্গেট থাকে ওই গভর্নমেন্টকে স্যাটিসফাই করা, দাবি আদায় করা, ন্যায্য সংগ্রামে অংশগ্রহণ করা, এবং তার ক্রিয়া হিসাবে গত 15টি বছর সবচেয়ে বেশি নির্যাতিত যে দলগুলি হয়েছে তার মানে জামাত ইসলামী একটা। অভিভাবক হিসেবে বাংলাদেশ ইতিমধ্যে প্রতিষ্ঠা হয়েছে, সুতরাং তার অসুস্থতা বাংলাদেশের মানুষের মাঝে কিন্তু একটা চরম উৎকণ্ঠা উদ্বেগের তৈরি করেছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক যে যেখানে রয়েছেন, হাটে মাঠে ঘাটে পথে প্রান্তরে, পরিবহনে দেশে কিংবা প্রবাসে, প্রত্যেকেই বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের যারা রয়েছেন প্রত্যেকেই হয়তো ভাবনা হচ্ছে আগামী নির্বাচন নিয়ে কবে তফসিল ঘোষণা হবে, এই বিষয়টি এখন আপনাদের মুখে মুখে। এছাড়া সাম্প্রতি সময়ে এক সময়ে যারা রাজনীতিতে ছিল সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কিংবা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে যারা আন্দোলন করেছিলেন, তারা এখন ভোটের মাঠে যতই ভোটের দিন গড়িয়ে সামনে আসছে ততই তাদের মধ্যে কিন্তু কথার যুদ্ধ বেড়ে চলছে। এসব বিষয় নিয়ে আপনারা নিশ্চয়ই আলোচনা করছেন। এছাড়াও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও আপনাদের মধ্যে উৎকণ্ঠা রয়েছে। আমরা আজকে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভোটের রাজনীতি হচ্ছে আজকের শিরোনাম। স্টুডিওতে উপস্থিত রয়েছেন সাবেক ছাত্রনেতা, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। মোশাররফ ভাই, স্বাগত জানাচ্ছি। স্টুডিওতে এসে আমাদের সাথে যুক্ত হবেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, যিনি বাংলাদেশ জামাত ইসলামীর কর্মপরিষদ সদস্য এবং চাকসুর সাবেক ভিপি। তিনি আসলেই সাথে সাথে আমরাও তার সাথেও কথা বলবো। তার আগে আমি মোশাররফ ভাই আপনার কাছ থেকে একটু জানি, আজকে পত্রিকার হেডলাইন কিংবা আমাদের তথ্য বলছে আপাতত লন্ডন যাচ্ছেন না বেগম খালেদা জিয়া। এটি যে আব্বাসও তার আজকে একটা অনুষ্ঠানে তিনিও বলেছেন, মেডিকেল বোর্ডও জানিয়েছে যে মঙ্গলবার আসছে না অ্যাম্বুলেন্স, সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক। তো এই যে ভালো একটি খবর পাওয়ার মাধ্যমে নিশ্চয়ই যে শোকার্ত একটা অবস্থায় বিএনপি শুধু তো না গোটা বাংলাদেশই চলে গিয়েছিল, সেখান থেকে কিছুটা হলেও একটু মনের দিক থেকে একটু তো চাঙ্গা। ধন্যবাদ আপনাকে। আসলে বেগম খালেদা জি আজকে বাংলাদেশের একটা আস্থার প্রতীক। কিন্তু আপনি দেখবেন বিএনপির নেত্রী হতে পারে, কিন্তু আপনি দেখবেন যে একটা সার্বজনীন অভিভাবক হিসেবে বাংলাদেশ ইতিমধ্যে প্রতিষ্ঠা হয়েছে, সুতরাং তার অসুস্থতা বাংলাদেশের মানুষের মাঝে কিন্তু একটা চরম উৎকণ্ঠা উদ্বেগের তৈরি করেছিল। এবং আজকে এই নিউজগুলি যখন আমরা পাই তখন আমাদের কাছে সত্যি একটা স্বস্তির সংবাদ বলে আমাদের কাছে মনে হয়। কারণ বেগম খালেদা জিয়া বাংলাদেশের এই বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে তার উপস্থিতি আমি মনে করি একটা বিরাট শক্তি বাংলাদেশে একটা জাতির জন্য। এবং আপনি দেখবেন যে ইতিমধ্যে আমরা দলের পক্ষ থেকে বা তার পরিবারের পক্ষ থেকে তার উন্নত চিকিৎসার জন্য সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। কিন্তু একটা কথা কিন্তু এখান থেকে তার মেডিকেল যিনি ব্যক্তিগত ডক্টর জাহিদ হোসেন, উনি কিন্তু বলেছেন যে মেডিকেল বোর্ড যদি সাজেস্ট করে, তারা যদি পারমিট করে, তাহলে ওনাকে বিদেশে নেওয়ার ব্যবস্থা করা হবে। আমরা গতকাল পর্যন্ত জেনেছিলাম মেডিকেল বোর্ড এখন পর্যন্ত সেই সুপারিশ করে নেই, কিন্তু আজকে আপনি যে নিউজটার কথা বলছিলেন এটা স্বস্তির ব্যাপার। এবং আপনি আজকে আমরা আরেকটা নিউজ দেখেছিলাম যে ইতিমধ্যে তার শরীরের যে উন্নতি হচ্ছে, এই কারণে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সকেও আপাতত আসার ক্ষেত্রে নিষেধ করা হয়েছে। সুতরাং আমরা মনে করি যদি ইনশাল্লাহ বেগম খালেদা জিয়া সুস্থ হয়, এর চেয়ে বড় আনন্দের খবর আমাদের জন্য আর কিছু হতে পারে না। এবং জাতির জন্য যে একটা উৎকণ্ঠার মধ্যে জাতি আছে, সেখান থেকে হয়তো আমরা অনেকটা মুক্ত পাবো। জি নিশ্চয়ই। বেগম খালেদা জিয়ার দেশের বাইরে চলে যাওয়া কিংবা এখানে থাকার এইগুলোর কিন্তু তার এই অবস্থার সময় ব্যাপকভাবে আলোচনায় এসছে তারেক রহমানের দেশে আসা প্রসঙ্গে, নিশ্চয়ই সেগুলো আপনাদের নজরে আছে। তো এই যে বেগম খালেদা জিয়ার বিদেশ চিকিৎসায় আপাতত যাওয়া হচ্ছে না, তাতে কি তারেক রহমানের আসার ব্যাপারটা আবার একটু অনিশ্চিত হয়ে গেল? না, আপনি দেখবেন তারেক রহমানের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট ভাষায় বলা হয়েছে, উনি নিজেও স্ট্যাটাস দিয়ে বলেছে, আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা বর্তমানে চলছেন, আপনি দেখেন একটা মেডিকেল বোর্ডের মাধ্যমে চলছে। এখানে গ্রেড ব্রিটেনের চিকিৎসক আছে, এখানে চীনের ট্রিটমেন্ট আছে, বাংলাদেশের আছে। এই টোটাল চিকিৎসা ব্যবস্থা কিন্তু সমন্বয় করছে জনাব তারেক রহমান। এবং আপনি দেখবেন যে ওই মেডিকেল বোর্ডের একজন সদস্য তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, উনি কিন্তু বাংলাদেশে এসেছে এবং উনিও কিন্তু এটা তদারকি করছেন। সুতরাং
আমার মনে হয় যে আমাদের কাছে মূল প্রায়োরিটি হলো বেগম খালেদা জিয়ার ট্রিটমেন্টটা। জি, সুতরাং খালেদা জিয়া যখনই সুস্থতার দিকে চলে যাবে, আমার মনে হয় তারেক রহমান যখন অনেকটা এই যে উনি একটা টেনশন নিয়ে একটা বিরাট দায়িত্ব নিয়ে এটা পরিচালনা করছে, আমার মনে হয় তখনই উনি বাংলাদেশে ফেরার জন্য, উনি বারবার কিন্তু বলছে আমি বাংলাদেশে ফেরার জন্য কিন্তু অস্থির হয়ে আছি, আমি যে কোনো সময় বাংলাদেশে উনি চলে আসবেন। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন উনি যে বাড়িতে থাকবেন সে বাড়ি তৈরি করা হয়েছে, উনি যে গাড়ি ব্যবহার করবেন সেই গাড়ি ইতিমধ্যে ঠিক করা হয়েছে। সুতরাং আমার মনে হয় প্রস্তুতির ক্ষেত্রে আমাদের কোনো কমতি নেই, ঘাটতি নেই। তো সুতরাং এখন বেগম খালেদা জিয়ার পরিস্থিতিটা অনুকূল হলেই আমরা মনে করি যে উনি বাংলাদেশে ফিরে আসবেন। জি। মোশাররফ ভাই, 10 ডিসেম্বর বুধবার খুব সম্ভবত যতটুকু আমরা জানতে পেরেছি যে ওই দিন প্রধান নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন সিইসি, তিনি জাতির উদ্দেশ্যে হয়তো ভাষণ দিবেন। বাংলাদেশ টেলিভিশন সহ অন্যদের সেরকম চিঠি দেওয়া হয়েছিল এবং ধারণা করা হচ্ছে ওই দিনই হয়তো তাফসিল ঘোষণা করা হবে। যদি তাই হয় তাহলে তো নির্বাচনের একদম পুরো দমে ঘোষণা হয়ে গেল, মানে একদম ক্ষণ গণনা শুরু হয়ে যাচ্ছে। তো এই ক্ষণ গণনার সময়ও আপনাদের দলের বলা যায় যে এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি হলেও দল তো তিনিই পরিচালনা করছেন, তো তিনি এখনো আসছেন না। তাহলে আর আপনি যেমনটা বললেন যে সব যদি ঠিকঠাক থাকে, আর কি কি বিষয়গুলো আসলে গ্যাপ আছে মনে না? আমি আপনি দেখবেন যে একটা নির্বাচন অংশগ্রহণ করার জন্য বা নির্বাচনের যুদ্ধে, এটা তো একটা কম্পিটিশন, নিশ্চয়ই এর জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার ইতিমধ্যে বিএনপি কিন্তু সেই প্রস্তুতিগুলি নিয়ে রেখেছে। আপনি দেখবেন ইতিমধ্যে আমাদের প্রায় 273টি আসনে আমাদের প্রার্থিতা ঘোষণা করা হয়েছে এবং আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যারা আমাদের বিগত প্রার্থীদের মধ্যে তারেক রহমানও আছেন। হ্যাঁ, অবশ্যই তারেক রহমান আছে, বেগম খালেদা জিয়া 3টি আসনে আছেন। সুতরাং আমাদের প্রার্থীতা দলের যেটা আপাতত মোটামুটি আমরা বুঝতে পারছি, দলের প্রার্থীতা কিন্তু চূড়ান্তভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে। এখন হলো যে বাকি যে 27টি আসন রয়েছে, এখানে আপনি দেখবেন যে আমাদের সাথে দীর্ঘ 15টি বছর, সেটি আগে একটু আসি। সেটি হচ্ছে যে যতটুকু আরপিও সংশোধন বা একটা ছিল যে প্রার্থী থাকতে হবে, প্রার্থী যারা নাই তারা প্রার্থী হতে পারবেন না, এটি তো বোধহয় এখন ধরেন আপনি মনে করেন ইনশাল্লাহ যদি 10 তারিখ নির্বাচন কমিশন থেকে নির্বাচনের তারিখটা ঘোষণা করা হয়, তাহলে নিশ্চয়ই আপনি দেখবেন যে নমিনেশন সাবমিটের জন্য সুনির্দিষ্ট কিছু তারিখ ঘোষণা করা। নিশ্চয়ই আমরা বাংলাদেশের অতীতের অভিজ্ঞতা দেখেছি যে ডিসেম্বর আমরা আরো 20 দিন পাচ্ছি, জানুয়ারিতে 31 দিন পাচ্ছি এবং শোনা যাচ্ছে নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে 8 বা 12 যে কোনো একটা ডেটে হতে পারে। জি, হতে পারে। তাহলে আপনার কিন্তু আসার মতো যথেষ্ট সময় এখনো আছে, কারণ যখন উনি নমিনেশনটা সাবমিট হবে তখন উনি সরাসরি উপস্থিত হলেই হয়। সুতরাং আমার মনে হচ্ছে এই সময় নিয়ে খুব একটা আমাদের মধ্যে দুশ্চিন্তা নাই, কারণ এর মধ্যে হয়তো তারেক রহমান সাহেব বাংলাদেশে ফিরে আসবেন। মানে তিনি নির্বাচন করতে হলে তো আসতেই হবে, যে সেক্ষেত্রে সে উনি চলে আসবেন, কারণ ওনাকে নমিনেশন ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং আপনি ইতিমধ্যে দেখবেন যে আগামী দিনে নির্বাচন আমাদের বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা অসুস্থতার মধ্যে আছে। সুতরাং বেগম খালেদা ইনশাল্লাহ এর মধ্যে যদি সুস্থ হয় তাহলে উনি নেতৃত্ব দেবেন, কারণ ওনাকে 3টি আসনে কিন্তু মনোনয়ন দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে, তারেক রহমান সাহেবকে 1টি আসন। সুতরাং মূল নির্বাচনটা পরিচালনা করবে তারেক রহমান, এটা কিন্তু আমরা বুঝতেই পারছি। এবং আপনি এখন দেখেন বিশেষ করে গতকাল থেকে যে আমাদের প্রচার কৌশল কি হবে, আমরা কিভাবে জনগণের কাছে গিয়ে আমরা প্রচারণা করে আমরা নির্বাচনে বিজয়ী, তার জন্য কিন্তু অলরেডি আমাদের একটা ওয়ার্কশপ গতকাল থেকে শুরু হয়েছে এবং এটা আমি যতদূর জানি যে 18 তারিখ পর্যন্ত চলবে। গতকাল এবং আজকে জাতীয়তাবাদী ছাত্র দলকে দেওয়া হয়েছে, আগামীকালকে জাতীয়, এভাবে প্রত্যেকটি সংগঠন, আমরা যারা প্রার্থী আমাদেরকেও প্রশিক্ষণ দেওয়া হবে। জি, আপনি এই বিষয়ে আমরা তারেক রহমান কথা বলেছেন, সেটি শুনবো। তার আগে একটু জেনে আসি, আপনি যেমনটা বললেন যে এখন পর্যন্ত বেশ কিছু আসন ফাঁকা রয়েছে, সেটির ব্যাপারে না, এখানে আপনি দেখবেন যে আমরা কি বলি, আমাদের দলের পক্ষ থেকে যদি আপনি ঘোষণাটা শোনেন স্পষ্ট ভাষায়, সেখানে আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যারা আমাদের সাথে আন্দোলন ছিল, কারণ আমাদের বিএনপি যখন বিরোধী দল, অর্থাৎ মানে বিরোধী দল সরকারের দল, শেখ হাসিনা যখন ক্ষমতায়, তখন কিন্তু 2023 সালের 13ই জুলাই আমরা কিন্তু রাষ্ট্র মেরামতের একটা 31 দফা প্রণয়ন করেছিলাম এবং সেখানে আপনি স্পষ্ট বলা আছে যে আগামী দিনে বিএনপি যদি এককভাবেও রাষ্ট্র বিজয় লাভ করে, আমরা কিন্তু একটা ন্যাশনাল গভর্নমেন্ট করব, জাতীয় সরকার। তো যার কারণে আমরা বলেছি যারা আন্দোলনরত দল আমাদের সাথে ছিল, তারা যারা বিএনপির সাথে মিলে ইলেকশন করতে চায়, নির্বাচনটা করতে চায়, তাদেরকে আমরা মূল্যায়ন করব
ইতিমধ্যে 27টি আসন ফাঁকা রয়েছে এবং আপনি দেখবেন অনেক মানে আসন এই যে 27টি আসন 300 আসনের মধ্যে এটি কি মাত্র বলা যায় না? না, এখন আপনি দেখতে হবে সহযোগীদের জন্য মাত্র এখানে 27টি। এখানে আমাদের এই জোটের সাথে কিন্তু অনেকে নাই, বিএনপির সাথে। যেমন আপনি দেখবেন বাংলাদেশ জামাত ইসলামী নাই, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মানে চরমনাই নাই, এখানে জাতীয় পার্টি নাই, অনেক কমিউনিস্ট অনেকগুলি নাই। সুতরাং বিএনপির কথাটা কিন্তু আমরা বলেছি আন্দোলনরত যে দলগুলি আমাদের সাথে ছিল এবং তাদের সবাইকে আপনি দেখবেন যাদের নির্বাচনটা কি, আপনাকে বিজয় হয়ে আসতে হবে, অর্থাৎ তার জনপ্রিয়তা, এলাকায় তার গ্রহণযোগ্যতা, এলাকার সাথে তার কানেক্টিভিটি কী রকম, নানা বিষয় বিশ্লেষণ করে কিন্তু একজন প্রার্থীকে মনোনয়ন ঘোষণা করে। দেখবেন আমাদের দলে বিএনপিতে এক একটা আসনে যোগ্য প্রার্থী 5 জন 10 জন করে আছে, কিন্তু আপনাকে তো একজনকে আমার বেছে নিতে হবে। এখানটাই একটু আসি নিশ্চয়ই, সেটি হচ্ছে যে আপনাদের নিজেদের মধ্যেই 5 জন 10 জন প্রার্থী আছে। সে অবস্থায় যেহেতু ঘোষণাও ছিল যে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আপনাদের সহযোগী ছিলেন তাদেরকে নিয়ে আপনারা একসাথে ইলেকশন করবেন, দেশ রাষ্ট্র পরিচালনা আমরা একসাথে করব। তাহলে আপনাদের দলে থাকা অবস্থায় আজকে দেখলাম বিএলডিপিতে ছিলেন জনাব সেলিম ভাই, তিনি তার দল বিলুপ্ত করলেন, বিএনপিতে যোগ দিলেন, বিএনপির মনোনয়ন ঘোষণা করে ফেললো। রেজা কিবরিয়া এর আগে অন্য দলে ছিলেন, সর্বশেষ গণ অধিকারে ছিলেন, তাকেও দেয়া হলো। তাহলে এই স্ট্র্যাটেজিটা কেন নেওয়া হচ্ছে? এখানে কি আপনাদের দলের এই যে বললেন যে একাধিক প্রার্থী আছে, 3 4 5 জন 7 জন 8 জন, কোন মনোনয়ন আমরা দেখেছি যে 15 থেকেও বেশি কিনেছে। আচ্ছা, এরকম আছে, অনেক জায়গা আছে। আমি একটু বলি, এখানে এবার দেখবেন নির্বাচন কমিশন আরপিওতে কিন্তু একটা সংশোধনী এনেছে যে যারা নিবন্ধনকৃত রাজনৈতিক দল তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে কিন্তু তাদের নিজস্ব একটি মার্কা কিন্তু তারা নির্বাচন কমিশন থেকে ইতিমধ্যে নিয়েছে, ওই মার্কা ইলেকশন করতে হবে। জি, তো এই কারণে অনেক প্রার্থী আছে তারা হয়তো নিজেকে স্বস্তি বোধ করছে না, হয়তো মনে করছে তার মার্কায় যদি সে ইলেকশন করে হয়তো বিজয়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। যার কারণে এই যে রেজা কিবরিয়া সাহেব আপনি দেখেন, উনি প্রথম ছিলেন গণ অধিকার পরিষদ, তারপর উনি গেলেন ফ্রন্টের ইসে ছিল ডক্টর কামাল, হ্যাঁ ওখানে গেলেন। অর্থাৎ উনি হয়তো ভেবেছে যদি আমি আমার নিজস্ব মার্কে আমি ইলেকশন করি তাহলে হয়তো নির্বাচনে বিজয় একটা মানে একটা চ্যালেঞ্জের মুখে আমি পড়তে পারি। কিন্তু ধানের শীষের তো একটা বাংলাদেশে আলাদা একটা ভোটার আছে, আলাদা একটা গ্রহণযোগ্যতা আছে। সেখানটাই মোশাররফ ভাই, সেখানটাই হচ্ছে আপনাদের দলে দীর্ঘদিন থেকে কাজ করা নেতৃত্ব রয়েছেন, তো অন্য দল থেকে এসে যোগ দিল, সাথে সাথে আপনি মনোনয়ন দিয়ে দিলেন, তাহলে আস্থার সংকট তৈরি হবে না? আস্থার সংকট হবে না, কারণ এই কারণে যে লোকগুলিকে যোগ দিচ্ছে আপনি একটু খেয়াল করতে হবে, এরা কিন্তু আমাদের আন্দোলনে আমাদের সাথে ছিলেন। অর্থাৎ তারা যদি নিজস্ব প্রতীক নির্বাচন করেন, যেমন আমি যদি নামি এই যে আমি সাদাত সেলিমের কথা বললেন, তাকে নমিনেশন দেওয়া হবে, এটা মোটামুটি আমাদের নীতিগত সিদ্ধান্ত। জি, তো উনি যদি ওনার দল থেকে এলডিপি থেকে ইলেকশন করে তাহলে উনি কিন্তু ওনার মার্কায় করতে হবে। তাহলে বাকি আপনাদের সাথে যারা আছে তারা প্রত্যেককে তাদের দল বিলুপ্ত করে আপনাদের দলে আসতে চাইলে আপনি সুযোগটা দিবেন। সেটা যদি কেউ সত্যি যদি নিজে মনে করে যে আমি কনফিডেন্স পাচ্ছি না, সেটা তার ইন্ডিভিজুয়াল ব্যাপার, কিন্তু আমাদের দলে তো এই সুযোগ আছে আপনার, যে যদি, কারণ আমি তো প্রার্থী দেবো আমি জিতে আসার জন্য, আমি যে জোটের প্রার্থীটা দেবো তো জিতে আসার জন্য। সুতরাং আমি যাতে আমার নির্বাচনী আমি বিজয়টা লাভ করতে পারি, সেটা হলো ইলেকশন, কিন্তু মূল টার্গেটটা সেটা থাকে নিশ্চয়ই। যার জন্য ইতিমধ্যে আপনি দেখবেন একটা রাজনৈতিক দলের ম্যানিফেস্টো থাকে, রাজনৈতিক দলের জোট হয়, কেন জোট তাইলে জোট ছাড়া তো যে কোনো দল নিজের মতো ইলেকশন করতে পারতো। অর্থাৎ এখানে বিজয়ী হওয়াটা হলো মুখ্য বিষয়, যার কারণে আমার মনে হয় সাদাত সেলিম বলেন, রেজা কিবরিয়া বলেন, এরা হয়তো মনে করেছে যে তাদের মার্কায় ইলেকশন করা তাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যেতে পারে, সেই চ্যালেঞ্জ উতরিয়ে তারা বিএনপির ধানের শীষ নিয়েছে। মোশাররফ ভাই, একদিক থেকে দেখা যাচ্ছে যে জামাতের সাথে 8 দল জোটবদ্ধ হচ্ছে, তাদের কিন্তু এক দল আরেক দলে একভূত হয়ে যাচ্ছে না। এনসিপি 3-4টা দল মিলে জোট হচ্ছে, একভূত হচ্ছে না, কিন্তু বিএনপির সাথে যারা ইতিমধ্যেই এই দুজন একদল বিলুপ্ত হয়ে গেল, এই ধারাবাহিকতা যদি মানে তাহলে বিএনপির এই যে জোট বাড়ানোর যে কৌশল এর আগে থাকতো, এটি কিন্তু সম্প্রতি সময় আমরা দেখছি না। আপনি দেখবেন বিএনপি কিন্তু আমরা যখন আন্দোলন করেছিলাম একটা পর্যায়ে, তখন কিন্তু এটাকে জোটের আন্দোলন মানে শরীরে ছিল, পরে কিন্তু আমরা যুগপৎ করেছি, অর্থাৎ যার যার অবস্থান থেকে সে আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে। সুতরাং এখানে কিন্তু জোট আর এখন নাই, যার কারণে এখনো যেমন আপনার এই যে এখন যে জিনিসটা হচ্ছে, এটা কিন্তু সিট অ্যারেঞ্জমেন্ট, নির্বাচনী আসন সমঝোতা। আপনি ইতিমধ্যে দেখেন যে আন্দোলন রহমান পার্থ, তার কিন্তু সে নিজের মার্কায় প্রচার চালাচ্ছে, ঠেলাগাড়ি মার্কায়। এখানে ববি হাজ্জাদ কিন্তু তার নিজের মার্কায় প্রচার চালাচ্ছে। এখানে আপনি দেখেন এই যে
ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থর কথা যেহেতু উঠালেন, আমি একটু আসি। আন্দালিব, আমি যদি না মানে ভুল না দেখে থাকি, গুলশানের একটা অনুষ্ঠানে কিন্তু লেখা ছিল যে বিএনপি সমর্থিত। আপনি এর আগে দেখেছেন জাতীয় পার্টির ক্ষেত্রে যে অমুক দল সমর্থিত, বিষয়গুলো সেরকম হয়ে যাচ্ছে না? ববি হাজ্জাজের এলাকায় আমি দেখেছি যে ধানের শীষই ভোট চাচ্ছে, তার পোস্টার লাগানো ববি হাজ্জাজের। তো এই যে অমুক দল মনোনীত, অমুক দল সমর্থিত, না, এইটা হলো কি, আপনি আসন সমঝোতা যদি হয় তাহলে আপনি তো অন্য দলের সহযোগিতা নেবেন, এটাই তো আপনার স্বাভাবিক। এখানে তো আপনাকে মূল টার্গেটটা কি, আমাকে নির্বাচনে বিজয়ী হতে হবে। তো বিজয়ী হতে হলে আমি যেই কৌশলে বিজয়ী হতে পারি, আমি সেই কৌশলটা তো অ্যাপ্লাই আমাকে করতে হবে। মোশাররফ ভাই, এখানে অসংখ্যবার আপনি এই সেটে বসেছেন, ফ্যাসিবাদী আমলেও সাহস নিয়ে এসেছেন। তখন আমরা মারাত্মক রূপে সমালোচনা করেছি যখন জাতীয় পার্টিকে দেখেছি যে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক এরশাদ এক পাশে, আর এক পাশে হচ্ছে শেখ হাসিনার প্রতীক, এবং এক মনোনীত এবং সমর্থিত, এই কথাগুলো আসতো এবং সমালোচনা করেছি। আপনি দেখেছেন নিশ্চয়ই, মনে আছে? জি, আপনি বলেছেন এবং কথাও আমরা বলেছি। বিষয়টি ঠিক সময়ের পরিবর্তনে একই রকম মনে হচ্ছে না? না, এখানে মার্কা পরিবর্তন না, এখানে আপনার প্রেক্ষাপটটা চিন্তা করতে হবে। ওই সময় কি ছিল, জনগণের ভোটের অধিকার থেকে জনগণকে বঞ্চিত করে একটা ফ্যাসিস্ট সরকার তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চেয়েছিল। এবার কিন্তু তাই না। এবার কিন্তু দেখবেন সকল দল একটা ঐক্যমতের ভিত্তিতে একটা গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সে কিন্তু এগিয়ে যাচ্ছে। সে কিন্তু জনগণ এবং প্রত্যেকটি রাজনৈতিক শক্তি কিন্তু জনগণের কাছে যাচ্ছে, ভোট ভিক্ষা চাচ্ছে, জনগণকে কনভিন্স করার চেষ্টা করছে। আর এর আগে কি আপনি দেখেছেন? এর আগে তো আপনার নমিনি, কে সরকারি দলে যাবে, কে বিরোধী দল হবে, কে কোন আসনে কে জিতবে, এটা তো নির্ধারিত ছিল। এবার কি আপনি সেই ছক দেখছেন? বরং এখানে আমি মনে করি যে গণতন্ত্রটাকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য যে একটা কম্পিটিশন, সেইটাকে আমাদের অভিনন্দিত করা উচিত। নিশ্চয়ই নির্বাচন নিয়ে কথা বলেছেন আজকে, আপনি যেমনটা বললেন যে আপনাদের দলের শীর্ষ নেতা তারেক রহমান এই নিয়ে কথা বলেছে, আমরা সেই কথাও শুনবো। সাবেক ছাত্র নেতা বিএনপির প্রশিক্ষণ সম্পাদক মোশাররফ হোসেনের কথা আমাদের মাঝে স্বাগত জানাচ্ছি। অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, চাকসুর সাবেক ভিপি, বাংলাদেশ জামাত ইসলামীর কর্মপরিষদ সদস্য এবং সাবেক ছাত্র নেতা, তো অবশ্যই আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমরা আপনার কাছ থেকে শুরু করছি, সেটি হচ্ছে যে আমরা ভোটের রাজনীতি এই শিরোনামে কথা বলছি। বেশ কয়েকদিন থেকেই আমরা দেখছি যে এক সময়ে যারা আপনারা সহযোদ্ধা ছিলেন, বিএনপি, জামাত, আজকে সেটে রয়েছেন, তাদের শীর্ষ নেতাদের মধ্যে মোটামুটি কথার যুদ্ধ, এবং এই যুদ্ধ নিয়মিতভাবে তীব্র হচ্ছে। সেটি আমরা আলোচনা করব যে হঠাৎ করে তীব্র কেন হচ্ছে। তার আগে আজকে বিএনপির শীর্ষ নেতা বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি অনুষ্ঠানে ছিলেন, সেখানে তিনি কি বলেছেন একটু দেখে আসি, তারপরেই জামাতের আমির সেক্রেটারি কথা বলেছেন, সেই বিষয়টিও আমরা দেখব। আমরা যাচ্ছি রিপোর্টে। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির বাংলাদেশ গড়ার পরিকল্পনার শীর্ষক মতবিনিময় সভায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ী করতে ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান। হয়তো এমনও হতে পারে তোমার এলাকায় যেই প্রার্থী ঘোষণা করা হয়েছে দলের পক্ষ থেকে, একটা তো সিদ্ধান্ত নিতেই হবে আমাদেরকে, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, কম বেশি যেটা মনে হচ্ছে ভালো হবে আমরা সেটাই নিয়েছি। তো এখানে প্রার্থী মুখ্য নয়, এখানে মুখ্য হচ্ছে তোমার দল, এখানে মুখ্য হচ্ছে দেশ এবং দেশ গঠনের পরিকল্পনা, যেটা প্ল্যান এবং প্ল্যানিং প্রোগ্রাম, এটা হচ্ছে মুখ্য, এবং মুখ্য হচ্ছে ধানের শীষ। বিএনপি ঘোষিত দেশ গড়ার পরিকল্পনা জানাতে জনগণের দোরগোড়ায় পৌঁছানোরও আহ্বান ছিল দলের শীর্ষ এই নেতার বক্তব্যে। এই দেশ গড়ার পরিকল্পনা সফল করতে হলে, দেশ গড়ার পরিকল্পনার কাজ বাস্তবায়ন করতে হলে জনগণের পার্টিসিপেশন ছাড়া আমরা পারবো না। জনগণকে যদি পার্টিসিপেট করাতে হয়, ঘরে ঘরে দুয়ারে দুয়ারে তোমাদের যাওয়া প্রয়োজন। নির্বাচনকে কেন্দ্র করে জনসম্পৃক্ততা বাড়াতে ও নির্দেশনা দেন তারেক রহমান। সব কাজের ভিতরে তাদেরকে সম্পৃক্ত করতে পারবে, আমরা তত দৃঢ়ভাবে দেশ গঠনের যে পরিকল্পনা, এই পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আমরা পাবো। দিনব্যাপী এই কর্মসূচিতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। তারেক রহমানের বক্তব্য শুনছিলাম আমরা। জামাতের আমির এবং সেক্রেটারি জেনারেলও আজকে রাজধানীতে একাধিক প্রোগ্রামে ছিলেন, তাদের বক্তব্যটাও একটু দেখে আসি। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে কথা বলেন জামাতে ইসলামীর আমির। আমরা মনে করি যে ফেব্রুয়ারির ঘোষিত
এই টাইমলাইনের ভিতরে নির্বাচন হওয়াই দেশের জন্য একান্ত প্রয়োজন। এর সামান্য কোনো ব্যত্যয় ঘটলে দেশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামী ভোটে নির্বাচিত হলে জাতীয় সরকার গঠন করবে বলে জানান ডাক্তার শফিকুর রহমান। আগামী 5টা বছর দেশের স্থিতিশীলতা, ইকোনমি ফিরাইয়ে আনা, আইনের শাসন সমাজে কায়েম করা এবং সমাজ থেকে দুর্নীতিকে নির্মূল করা বা বিদায় দেওয়া, এর জন্য প্রয়োজন আমাদের একটি জাতীয় সরকারের। আমরা নির্বাচিত হলে সেই সরকারটাই গঠন করব। এদিকে নির্বাচন ভবনে সিইসির সাথে জামায়াতের 6 সদস্যের বৈঠক শেষে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল। লেভেল প্লেইং ফিল্ড সম্পর্কে নিশ্চিত করতে পারেননি এবং পারেননি যে বিদ্যমান প্রশাসনিক অবস্থার কিছু তথ্য প্রমাণ স্পেসিফিক আমরা ওনাদের সামনে তুলে ধরে বলেছি যে এই অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেইং ফিল্ড হিসেবে গ্রহণ করব না। তাই তফসিল ঘোষণার আগে ব্যবস্থা না নিলে এ চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন হবে বলে মনে করেন মিয়া গোলাম পরোয়ার। সুনির্দিষ্টভাবে আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে এবং আফটার ডিক্লারেশন অফ শিডিউল ইলেকশন কমিশনের কাছে সব এখতিয়ার চলে আসবে প্রশাসনকে যথাযথভাবে নিরপেক্ষ রাখা, প্রয়োজনে রদবদল করা। এখন তো একটা প্রশাসনিক রদবদল হয়েছে। যদি এটাও আমরা উল্লেখ করেছি যে আমরা যদি দেখি যে তফসিল ঘোষণার পর কোনো কর্মকর্তা খুব নগ্নভাবে তার নিরপেক্ষতা ভঙ্গ করছেন, আমরা এগুলো আপনাদের নোটিশে আনবো। ওনারা কথা দিয়েছেন যে শুধু সুনির্দিষ্টভাবে আমাদের নোটিশে আনলে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করব। ইসির প্রতি জামায়াতের পূর্ণ আস্থা রয়েছে, সে কারণে নির্বাচন দেরি হবার আশঙ্কা নেই উল্লেখ করে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা জাতির জন্য গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি। আমরা কোনো আশঙ্কা করি না, কারণ আমরা নির্বাচন তো একটা ভিন্ন জিনিস, এটা আইনের বিষয়, এটার সাথে অন্য কিছুকে রিলেট করা যাবে না। জাতির প্রত্যাশা, এটা একটা বিশাল সাংবিধানিক আইনগত বিষয়। 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাই হলো এবারের নির্বাচন নিরপেক্ষ হবে। 14, 18, 24-এ জাতির যে আশা পূরণ হয়নি। বিএনপি এবং জামাতের নেতাদের বক্তব্য শুনছিলাম। অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে যদিও তারেক রহমান যে অনুষ্ঠানে কথা বলেছেন সেই অনুষ্ঠানে অন্য আরো দুজন নেতাও বক্তব্য আছে, সেই বক্তব্য আমি কোট করব। তার আগে একটু আসি লেভেল প্লেইং ফিল্ড। আমরা যতটুকু ধারণা করছি 10 ডিসেম্বর হয়তোবা বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন এবং বেতারে ভাষণের মাধ্যমে হয়তো তফসিল ঘোষণা করবেন, এটি ধারণা করা হচ্ছে সিইসি। তো সেখানেই একটু আসি যে লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে শঙ্কা। জামাত সেক্রেটারি জেনারেলের আপনি প্রার্থী, জামাতের আপনি প্রার্থী এবং নীতি নির্ধারণী ফোরামেরও আপনি সদস্য, কি কি লেভেল প্লেইং ফিল্ডের জায়গায় ব্যত্যয় দেখছে জামাত? আপনাকে ধন্যবাদ। আমি ওই ডেলিগেশনে ছিলাম, জি, নির্বাচন কমিশনে। তো আসলে লেভেল প্লেইং ফিল্ডের জন্যে গোটা জাতির প্রত্যাশা ছিল 3টা। জি, একটা হচ্ছে যারা বিগত স্বৈরাচারের আমলে বিভিন্ন লাভজনক পদে থেকে পদ পদবি ব্যবহার করে সীমালঙ্ঘনমূলক কাজ করেছে, অন্যায় কাজ করেছে, স্বৈরাচারকে সাপোর্ট দিয়ে টিকিয়ে রাখার জন্য ভূমিকা রেখেছে, এদেরকে যেন কোনো ক্রমে স্পেয়ার করা না হয়, এইটা 1 নম্বর এক্সক্লুড করা। জি, আমরা দেখতে পাচ্ছি কিছু রদবদল হয়েছে, কিন্তু সেই এক্সক্লুশনটা হয়নি পুরোপুরি। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে দায় দায়িত্ব দেওয়ার ব্যাপারে জি, যাদেরকে দায় দায়িত্ব দেওয়া হবে, আমরা সেটাও দৃষ্টি আকর্ষণ করেছি যে এখানে যেন সবাই স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে, সেটা ইম্পর্টেন্ট। কারণ এখন পর্যন্ত যারা স্বৈরাচারের সাথে সশস্ত্রভাবে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তাদের মধ্যে একটা অংশ এখনো বাইরে ফ্রি ঘোরাফেরা করছে। যদি তাদেরকে গ্রেপ্তার না করা হয়, অস্ত্র উদ্ধারটা না হয়, তাহলে সেখানে নিশ্চিন্তে নির্ভয়ে আমরা রাজনৈতিক দলগুলো ভূমিকা নিতে পারবো না। সময়ের ব্যবধানে তারা কোনো না কোনো কর্নারে যারা উকিঝুঁকি মেরে আছে সেখানে তারা সন্ত্রাস করতে পারে। ফলে এপ্রিহেনশনটা সেখান থেকে। এই সমস্ত লোকদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনলেই আমরা একটা সাইড থেকে নিরাপদ মনে করবো যে এখানে ঝামেলা করবে না। দ্বিতীয় হলো প্রশাসন। প্রশাসনের 2টা, একটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ। সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে যারা সেই সময় অন্ধভাবে এই সরকার আনুগত্য করে গণতন্ত্র ধ্বংস করার জন্য ভূমিকা রেখেছে, তাদের অবস্থান এখনো রয়ে গেছে, এটাকে এক্সক্লুড করতে হবে।
পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আমরা অনুরূপ লক্ষ্য করছি। ফলে অতি দ্রুতভাবে এটা শেষ না করলে যখন নির্বাচন তফসিল ঘোষিত হয়ে যাবে তখন ডাইমেনশন অন্যদিকে চলে যাবে, ফোকাসটা অন্যদিকে যাবে। সামগ্রিকভাবে লেভেল প্লেইং ফিল্ড করার জন্য এখন পর্যন্ত জি নির্বাচন কমিশনের সুপারিশ, তাদের ভূমিকা এবং আমাদের যে মানে উপদেষ্টা বর্তমান অন্তরী সরকার, তাদের সমন্বয় কাজগুলি করা সম্ভব। কিন্তু এটা যদি এখন না সম্ভব হয়, আমাদের বাড়তি সাজেশন ছিল, এখন কিছু রদবদল হয়েছে লটারির মাধ্যমে এভাবে সেভাবে। এরপরে যদি তারা কথা না শুনে, তাইলে ইসির উপরে যে ক্ষমতারা হবে সাংবিধানিকভাবে, ইসির জন্য প্রম্পটলি ভূমিকা নেয়। ইসি এটা কথা দিয়েছে যে এই জাতীয় কোনো দৃষ্টান্ত নজির আপনারা যদি আমাদেরকে উপস্থাপন করেন আমরা দিন অ্যাকশন নেব। ইসি যদি আপনাদের আশ্বস্ত করে, সেরকম কি আপনারা এই নজির কিংবা সেরকম ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান তাদের ব্যাপারে আপনারা সুনির্দিষ্ট কোনো তথ্য দিয়েছেন? আমরা কিছু সুনির্দিষ্ট তথ্য দিয়েছি, এটা কনফিডেন্সিয়ালি থাক। জি, এই ব্যাপারে তারা যেন অ্যাকশন নেন, যাচাই বাছাই করে। কিন্তু অ্যাডভোকেট সরকার, সেটি হচ্ছে যে আমরা যেটা জানি প্রশাসনিকভাবে কেউ তো একদম হুট করে এখন নিয়োগ দিয়ে ডিসি করে দিতে পারবে না। তার মানে যে ডিসি ছিলেন কিংবা এই ক্যাডার ভিত্তিক যে সংগঠনগুলো, সেগুলো তো গত 12, 13, 14, 15, 16 বছর আগেই যারা ঢুকেছেন, ধাপে 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 তারা এগিয়েছেন। হুট করে তো নিচের কাউকে ওইখানে এনে বসিয়ে দিতে পারবেন না। তা পারবেন তো না। সরকারের কোনো না কোনো ভাবে তো তারা মেকানিজমে ছিলেন, তাহলে সেটি আলাদা করবেন কি করে যে একটা লোকের সাইলেন্ট পার্টিসিপেশন জি আর অ্যাক্টিভ পার্টিসিপেশন, দুটোর মধ্যে পার্থক্য আছে। এটা জাজ করা ভেরি ইজি। ফিল্ড লেভেলে রিপোর্ট এতই ট্রান্সপারেন্ট, এতই দৃষ্টান্ত ঘটেছে অনেকগুলি ঘটনা, এটা সরকার ইনকোয়ারি করলে জানতে পারবে। কাজে এইটাই নলেজকে সামনে নিয়ে যারা এরকম অ্যাক্টিভলি পার্টিসিপেট করেনি এবং র্যাঙ্ক অ্যান্ড ফাইলে তারা সেই পদমর্যাদার ক্যাপাসিটি সম্পন্ন, তাদেরকে পদায়ন করলেই এটা সমাধান হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এর আগে কিন্তু দেখেছি যে বিভিন্ন সময় এই রদবদলের কথা যখন আসে, তখন কিন্তু আপনারা যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল আছেন তারা একজনে আরেকজনের দিকে কিন্তু আঙুল তুলেন। কেউ তখন প্রশাসনের ব্যক্তিরা অনেক আগেই বিভিন্ন মোড়কে তাদেরকে সাজিয়েছে। আওয়ামী লীগ বিদায় হয়েছে, তাদের একটা অংশ বিএনপি সেজেছে, একটা অংশ জামাত, একটা অংশ এনসিপি বা এটসেট্রা এটসেট্রা, এরকম অভিযোগ কিন্তু আপনারাই করেন। তো সেই যে মানে আপনারা সরাতে বলবেন, তখন হয়তো বিএনপির সেটি আপত্তি থাকতে পারে, বিএনপি বললে আপনাদের আপত্তি থাকতে পারবে, তখন আসলে এই অসহায় হয়ে পড়বে না সিসি? না, অসহায় হয়ে পড়বে না। এখানে কথার কথা ধরে নেই জি যে এই জাতীয় বিতর্কে তারা কিংকর্তব্যবিমূঢ় হয়ে যেতে পারে, হবে না। এই জন্য হবে না, ধরে নিলাম মোশাররফ ভাই একটা লোকের ব্যাপারে পজিটিভ বলো যে লোকটা স্ট্রং, জি আমরা গিয়ে কথা বললাম যে লোকটা দোষী। নির্বাচনের কমিশনের যে ডিসক্রিশনারি পাওয়ার আছে, সেই ডিসক্রিশনারি পাওয়ার দেখবে রিয়েলি সত্য কথা কার। আমি তো প্রভাবিত হয়ে ভুল বলতে পারি, মোশাররফ ভাইয়ের কাছে ভুল তথ্য থাকতে পারে। এই যাচাই করে সিদ্ধান্ত নিলে আমাদের আর কোনো কথা থাকবে না। আমরা তো যুদ্ধে নামি নাই যে ওনারা যেটা বলবে তার বিপরীতে করব। আমরা উভয়ই চাচ্ছি নির্বাচনটা ফেয়ার, ফ্রি অ্যান্ড ক্রেডিবল হোক। সেই বিবেচনায় এই জাতীয় ত্রুটি যাদের মধ্যে রয়েছে, দোষ যাদের রয়েছে, ইনভলভমেন্ট আছে, প্রুফ, এটা তো খুব মানে ঘাটাঘাটির কিছু নাই, এগুলো প্রমাণিত বিষয়। সেই ক্ষেত্রে তারা এর ভিত্তিতে সিদ্ধান্ত নেবে, সেক্ষেত্রে তখন আর আমাদের কোনো কথা বলার থাকবে না। জি, তফসিল ঘোষণার পরে তো এই সব কিছু দেখভাল বা কন্ট্রোলের একটা দায়িত্ব ইসির উপরে আসে। তো এর আগে এনসিপি বিভিন্ন সময় অভিযোগ করেছে যে তাকে সক্ষম নয় বলেছেন, তারা সেই সক্ষমতা অর্জন করতে পারেননি। জামাত কি মনে করে যে সেই সক্ষমতা কিংবা সেই কোমরের জোর প্রতিষ্ঠানটির আছে? এটা এনসিপি তার ব্যাখ্যা দিবে। আমরা মনে করি এটা ব্যুরোক্রেসি ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, ইটস এ সিস্টেম। একটা লোক দায় দায়িত্বে ছিলেন, জি, তাকে যদি রিইনস্টেট করা হয় উইথ প্রপার ডিসিপ্লিন, তিনি অপারগ অক্ষম এটা বলার সুযোগ নেই। হ্যাঁ, অভিজ্ঞতা নাই, অভিজ্ঞতা কম, এটা বলা যেতে পারে। তো কাউকে না কাউকে তো দিয়ে এখানে নির্বাচনটা পরিচালনা করতে হবে। এখানে অন্তর্বর্তী সরকার তুলনামূলক যাদেরকে যোগ্য মনে করেছে, প্রপারলি তাদেরকে বাছাই করে নিয়োগ করেছে। এনসিপি তালিকা দিতে পারে এই লোকগুলি অযোগ্য, এই লোকগুলি লেস এক্সপেরিয়েন্স। অস্ত্রোদ্ধারের কথা বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে উদ্ধার না হলে, এটি বিএনপিও বিভিন্ন সময় বলেছে। কিন্তু এই সন্ত্রাসী কর্মকাণ্ড কাদের বিরুদ্ধে করবে? একটা জায়গায় ভণ্ডুল করার জন্য সে
মিটিং হচ্ছে, একটা মিটিং ভাঙা মূল উপলক্ষ না, গন্ডগোল হচ্ছে উপলক্ষ। এই উপলক্ষে যদি একটা গন্ডগোল বাজানো যায়, 10টা জায়গায় গন্ডগোল হয়, জি, তাইলে দৃষ্টিটা অন্যদিকে ফিরে যাবে। মূল নির্বাচন পরিচালনার জন্য যে অ্যাটেনশন, যেই মনোযোগ, সেটা ডাইভার্ট হয়ে যাবে। সুতরাং এটা যে কোনো সময় যে কোনো গ্যাদারিংকে, যে কোনো মুভকে কেন্দ্র করে হতে পারে। যদি অস্ত্রই না থাকে তাহলে এটার আশঙ্কাটা থাকে না। জি। তারা সুযোগ তালাশ করবে। মোশাররফ ভাই, আপনার কাছে এই আসি, সেটি হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড আসলে এটার কোনো মানদণ্ড কি আছে? আমরা আসলে লেভেল প্লেইং ফিল্ডের লেভেল দেখতে চাই। না, মানদণ্ড তো অবশ্যই আছে। সেটা হলো আমাদের দেশে নির্বাচনে আপনার রাজনৈতিক দলগুলির একটা ইম্পর্টেন্ট রোল থাকে। রাজনৈতিক দলগুলো যদি মনে প্রাণে বিশ্বাস করে আমি একটা ডেমোক্রেটিক প্রসেসে আমি ইলেকশনটা করব, তাহলে কিন্তু আপনার এই আশঙ্কাটা থাকার কোনো কারণ নেই, নাম্বার 1। নাম্বার 2 হলো আমাদের দেশের নির্বাচনে অ্যাডমিনিস্ট্রেশন, এটা সিভিল হোক, ব্যুরোক্রেট হোক, এরা কিন্তু খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। এর আগে আমরা কি দেখেছিলাম বাংলাদেশের ইতিহাসে, যে আপনি দেখেন কেয়ারটেকার যে নির্বাচনগুলি হয়েছিল সেখানে কিন্তু মোটামুটি একটা মান রক্ষা করে নির্বাচনটা হয়েছে। জি। কিন্তু যখনই শেখ হাসিনাকে বাতিল দিয়ে দলীয় সরকারের অধীনে, তখন একটা আনুগত্যের পরিচয়ের এখানে মুখ্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এবার আমাদের কাছে যে জিনিসটা মনে হচ্ছে, এই আনুগত্যর জায়গাটা এবার নেই, কারণ একটা নিউট্রাল গভর্নমেন্ট, এদের কোনো ক্ষমতা যাওয়ার কোনো ইন্টারেস্টের কোনো বিষয় নেই। যেমন আমি আপনাকে বলি, যদি আমরা যখন 2018-তে ইলেকশন করেছিলাম, জসিম ভাই মনে থাকার কথা, ইওনো ওসি লোকালি যারা, তো ওখানে তারাই গভর্নমেন্ট বলেছে যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, যিনি প্রধানমন্ত্রী তৎকালীন সময়, ওনার স্বাক্ষর করা নমিনেশন, এই প্রার্থীকে আমি কিভাবে হারাই। অর্থাৎ তার একটা মনোজগতে তার এমন একটা মাইন্ডসেট হয়ে গেছে, তাই উনি যদি দলীয় সরকারের অধীনে নির্বাচনে, ওনাকে তো পরবর্তী সময় চাকরিটা করতে হবে। সুতরাং ওনার মূল টার্গেট থাকে ওই গভর্নমেন্টকে স্যাটিসফাই করা। কিন্তু এবার আমি জসিম ভাই নিশ্চয়ই আমার সাথে একমত হবে, এই জায়গা থেকে কিন্তু এবার আমরা অনেকটা মুক্ত। কিন্তু মোশাররফ ভাই, এই জায়গা থেকে আপনি যেমনটা মুক্ত বলছেন, তেমনি কিন্তু গণমাধ্যমে মাঝে মাঝে উঠে আসে আবার, যাদেরকে মনে করে যে আগামীতে যারা রাষ্ট্র পরিচালনায় যাবে কিংবা এই এলাকার এমপি হতে পারে, তাদের সাথে প্রশাসনের কেউ কেউ তো সখ্যতা করতে চায়, এরকম তো তথ্য মাঝে মাঝে আসে। আপনি যদি এটাকে মানে একেবারে যদি পার্সেন্টেজ হিসাব করেন, এই সংখ্যাটা কতটুকু? যে কোনো সমাজ, যেমন আমরা একটা কথা বলি, আমি বা জসিম ভাই আমরা একটা কথা, এই যে রাজনৈতিক দলগুলি কিন্তু এবার নির্বাচনে অন্যতম একটা ম্যানিফেস্টো যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আপনি কি 100% দুর্নীতিমুক্ত করা সম্ভব? কিন্তু আপনাকে দেখতে হবে আপনার টেন্ডেন্সিটা কি, আপনার কমিটমেন্টটা কি, আপনি ওইটাকে মানে রিডিউস করার মতো সেই স্টেপগুলি আপনার আছে কিনা। আর যদি আপনি উৎসাহিত করেন, এই যেমন আপনি মনে আছেন যে এই নির্বাচন কমিশন, এখন যে কথাটি আজকে জসিম ভাই নিজেও গিয়েছে, আগে আমরা কি দেখতাম, ওনারা আশ্বস্ত করেছে যদি আপনারা কোনো কমপ্লেইন দেন, কোনো অভিযোগ দেন, আমরা এটাকে জাস্টিফাই করে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমরা কিন্তু এইটা চাই, ওনারা করে দেবেন। এইটা অনেক সময় হতে পারে, না হতে পারে, কিন্তু এর আগে কি ছিল আপনার দিনের পর রাত হয়ে গেছে, সিসি বলতেছে আমি কিছু জানি না। অর্থাৎ এই ধরনের নগ্ন দলীয়পনা অথবা নগ্ন একটা দলকে সাপোর্ট করা, এই জায়গা থেকে বেরিয়ে আসলে, কারণ বাংলাদেশের জনগণ হইল মূল কেন্দ্র কম্পোনেন্ট। আপনি দেখেন জনগণ কি চায়, যে সে ভোট দিতে চায়, সে একটা ভালো পরিবেশ চায়, সে সন্ত্রাসমুক্ত পরিবেশে নির্বাচনটা দেখতে চায়। এই যে জনগণের একটা উইল, এইটাকে যদি রাজনৈতিক দলগুলি ধারণ না করতে পারে, ওই রাজনৈতিক দল জনগণের কাছ থেকে ম্যান্ডেট পাবে। এখানেই একটু আসি, সেটি নিয়েই কিন্তু জনগণের মধ্যে একটু মিশ্র প্রতিক্রিয়া আছে। যেমন হঠাৎ করে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কথার যুদ্ধ, এবং কথার যুদ্ধ, এটা বিউটি অফ ডেমোক্রেসি। আপনাকে দেখবেন এখন ধরেন, আমি একসময় আমরা জসিম ভাইরা আমরা তো যুগপৎ আন্দোলন করেছি, আমরা জোটের আন্দোলন করেছি। তখন আমাদের টার্গেটটা ছিল যে বাংলাদেশের মস্তন্তে একটা স্বৈরাচার বসে আছে, যে আমার বাক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা, ভোটের স্বাধীনতা, আমি যে একটা নাগরিক, সেই নাগরিকের সকল কিছু সে কেড়ে নিয়েছে। এই জায়গা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। আর এবার আমরা কি চাই? এবার আমরা চাই জনগণকে স্যাটিসফাই করে, যেমন সবাই দেখেন, আমি গণতন্ত্রের কথা বলছি, মানবাধিকারের কথা বলছি, আইনের শাসনের কথা বলছি, দুর্নীতিমুক্তর কথা বলছি। জনগণ যাতে তার চয়েসটা ঠিকভাবে করে তার নেতা নির্বাচিত করে, সেই কথা, এর বাইরে তো কেউ বলছে না। এবং সবাই এইটা কিন্তু কনফার্ম, মানে খুব কেয়ারফুলি বলছে যে আমি যদি এমন কোনো আচরণ করতে চাই, সেটা আমার নেগেটিভ, আমার বিরুদ্ধে যেতে পারে। সুতরাং আমি মনে করি এই এনভায়রনমেন্টটাই একটা আগামী দিনে গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে একটা বিরাট সহায়ক ভূমিকা পালন করে। অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, আমি একটু কোট করছি, আজকে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একই প্রোগ্রামে তারেক রহমানের সাথে ওই প্রোগ্রামটাই সকালে ছিলেন। ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে যারা মানুষের সাথে প্রতারণা করছে তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হয়েছে, এটি তিনি বলেছেন। জয়েন্ট সেক্রেটারি বলেছেন রিজভী আহমেদ, জান্নাতের টিকিট বিক্রির নামে মানুষকে বিভ্রান্ত করছে জামাত ইসলামী, এটি তিনি বলেছেন। মোট কথা এরকম বিষয়গুলো, রিলিজিয়াস ধর্ম, এই বিষয়গুলো নিয়ে বেশ আলোচনায় হচ্ছে বিএনপির বিভিন্ন প্রোগ্রামেই। এই সাম্প্রতিককালে 2-3টা এরকম কথা শীর্ষ নেতাদের মুখ থেকে শুনছি। বিষয়টিকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? সালাউদ্দিন ভাই একজন বিজ্ঞ রাজনীতিবিদ, উনি একসময় বেগম জিয়ার এপিএস ছিলেন, পরে সংসদ সদস্য হয়েছেন, আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। রিজভী আহমেদ প্রাক্তন ছাত্র নেতা, আমি তাকে ভালো করে চিনি। আমি যখন চাকসুর বিপি তন্ত্রের ডাকসুতে ছিলেন। তো আমার বক্তব্য হচ্ছে, জনগণের কল্যাণই যদি হয় রাজনীতির মূল লক্ষ্য, জনগণের উইলকে ধারণ করতে পারাটা এটা একটা যোগ্যতা, এটা একটা প্রয়োজন। জনগণ এখন এই সমস্ত কাসুন্দি নিয়ে কোনো মাথা ঘামায় না, এটা আমার অবজারভেশন। আচ্ছা, জনগণ দেখতে চায় যে আমার কোটি কোটি আনএমপ্লয়েড যুবক, তাদেরকে কিভাবে এমপ্লয়মেন্ট করতে পারি। আজকে জসিম সাহেবের মুখ থেকে, আমার মোশাররফের মুখ থেকে, সালাউদ্দিন সাহেবের মুখ থেকে, রিজভির মুখ থেকে শুধু শুনতে পায় কিভাবে তিনি বাংলাদেশের বেকারত্ব দূর করবেন, কিভাবে বাংলাদেশের ভিতরে যে দুর্নীতিটাকে প্রতিরোধ করবেন, কিভাবে বাংলাদেশটাকে ডেভেলপ করে আরো উন্নত বিশ্বে নিয়ে যাবেন, কিভাবে আমার দেশের সন্ত্রাস দমন করবেন, তাইলে আমার মনে হয় জনগণ বেশি খুশি হবে, উপকৃত হবে। এই সমস্ত কথাবার্তা জনগণ এখন আর গিলবে না। আপনাদের ইচ্ছা হয়েছে বলছেন। তো আমরা তো গত 40-50 বছরের কাজ করতে আসি এবং বিএনপির সাথে আমরা 2বার জোট করেছি। একবার নিঃশর্তভাবে 2091-তে সরকার গঠনের সমর্থন দিয়েছি, একসাথে ছিলাম। 2001-এ আমরা জোট সরকার অংশীদার ছিলাম। তার আগে 5 বছর আমরা জোটবদ্ধ আন্দোলন করছি, 4 দলীয় জোট। ফলে ওই সময় কথাগুলি বলেন নাই, হিতাকাঙ্ক্ষিত হয়ে থাকেন, জনগণের হিতাকাঙ্ক্ষিত হয়ে থাকেন, তখন বলেন নাই। এখন কোন প্রয়োজনে কেন এসব কথা বলছেন, এটা জনগণের প্রশ্ন। ঠিক, বিএনপি নেতারাই শুধু বলেছে তা না, আপনি দেখেছেন যে এনসিপির সদস্য সচিব সেক্রেটারি তিনি বলেছেন, এবং গতকালকে একটি বিষয় বলেছিল, বিএনপি জামাতের মতো দলগুলো অস্ত্রের মহড়ায় কে কার থেকে এগিয়ে যাবে সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, এটি উনি বলেছেন। এর প্রতিক্রিয়া নিন্দা জানিয়েছিল জামাত। তার প্রতিক্রিয়া আবার এনসিপি থেকে বলা হয়েছে, পুরনো আধিপত্যবাদী রাজনীতির নতুন খেলোয়াড় হতে চাইছে জামাত। কোর্ট, জামাত ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার উস্কে দিচ্ছে, এটি আজকে এনসিপির বক্তব্য। তার এই কথার সাথে আমি একমত নই। এই জন্য বৃহৎ জনগোষ্ঠীর সাথে দাবি আদায় করা, ন্যায্য সংগ্রামে অংশগ্রহণ করা, এবং তার ক্রিয়া হিসাবে গত 15টি বছর সবচেয়ে বেশি নির্যাতিত যে দলগুলি হয়েছে তার মানে জামাত ইসলামী একটা, বিএনপিও নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, ছাত্রদল, শিবির। ফলে এই যে ভাই বক্তব্য কথা বলেছেন, তারা দলীয় স্টেটমেন্টই আবির্ভূত হয়েছেন সেই দিন। সময় বলে দিবে জনগণের পাশে থেকে, জনগণকে সাথে নিয়ে জনগণের অধিকার আদায়ের জন্য কারা রিয়েলি মোর ইফেক্টিভ, বাস্তববাদী। একটু ওয়েট অ্যান্ড সি। নাসির সাহেবের এই বক্তব্য ওয়েট অ্যান্ড সি, এটা জনগণ গিলে কিনা। আমার মনে হয় এগুলি অর্বাচীনের প্রলাপ, এগুলো কথা না। যে আমি একটু মোশাররফ ভাই, প্রথম বিএনপি জামাতের মতো দলগুলো অস্ত্রের মহড়ায় কে কার থেকে এগিয়ে যাবে সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, এটি এনসিপির বক্তব্য। জামাতের পক্ষ থেকে বক্তব্য শুনেছি, বিএনপির পক্ষ থেকে না। আপনি এবার আপনি এই যে বাংলাদেশে এখন পর্যন্ত ইউনিট সরকার 1 বছর 4 মাসের মতো, আপনি কি কোথাও দেখেছেন যে এই ধরনের কোথাও অস্ত্রের মহড়া হয়েছে? হ্যাঁ, কিছু লোকালি জায়গায় কিছু ইন্টারনাল কনফ্লিক্ট অথবা হাতাহাতি, ধাক্কাধাক্কি, এটা হতেই পারে, কিন্তু সামগ্রিকভাবে প্ল্যান ওয়াইজ কোথাও এরকম ঘটনা ঘটেছে আমি আজ পর্যন্ত আমি কোথাও দেখিনি। মানে দলীয় সিদ্ধান্ত নিয়ে হয়নি, দলীয় না, নিজের লোকালি কোনো সব ব্যক্তি বা কোনো সংগঠন, কোনো নেতা এটা করেছে, এই ধরনের কোনো এক্সাম্পল আমি এখন পর্যন্ত দেখিনি। সুতরাং তাহলে এই যে এনসিবির এই বক্তব্যের অর্থটা কি দাঁড়ায়? আমার মানে এটা বরং এইটা ওই যে আমাদের এখন একটা সোশ্যাল মিডিয়া একটা চমৎকার একটা জিনিস আছে, জসিম ভাই হয়তো আমি জানি না, আমরা অনেকে বুঝি না, যে ভাইরাল একটা কথা। হয়তো সে তার গুরুত্বটা বাড়ানোর জন্য সেই নানা ধরনের কথা বলতে পারে, কিন্তু আমি মনে করি এখন পর্যন্ত যে আগামী নির্বাচনের জন্য একটা চমৎকার পরিবেশ বাংলাদেশে এখনো পর্যন্ত আছে। হ্যাঁ, এবং এই অবস্থাটা ধরে রাখার জন্য কিন্তু মূল স্টকহোল্ডার কিন্তু রাজনৈতিক দল।
কারণ এখানে যারা এবার একটা আপনার নিশ্চয়তা আছে যে যারা রাষ্ট্রীয় ক্ষমতা নির্বাচনটা পরিচালনা করবে তাদের ক্ষমতার কোনো মোহ নাই। সুতরাং আপনি জনগণের ম্যান্ডেটের উপরেই কিন্তু আপনাকে নির্ভর করতে হবে নিশ্চয়ই। সুতরাং আপনি কোনো দল সেখানটাই একটু আসি, তারেক রহমানের একটু কথা কোট করি। সামনের যুদ্ধ অনেক কঠিন, ঐক্যবদ্ধ না হতে পারলে ভয়াবহ কিছু অপেক্ষা করছে। এটি কি ফ্যাসিবাদ বিরোধী ঐক্যতা না আপনার বিএনপি নিজেদের মধ্যে নিজের ঐক্য? এখন তো বিএনপি আজকে আপনি যে কথাটা বললেন তারেক রহমান যে বক্তব্যটা দিয়ে, এটা বিএনপির একটি কর্মশালা, প্রশিক্ষণ কর্মশালা। এখানে হলো আগামী নির্বাচনে আপনাকে জিততে হলে তো আমাকে ভোটারদের কাছে যেতে হবে, জনগণের কাছে যেতে হবে। সুতরাং জনগণ ওই কথাটাই বলছে যে যতই দল যত ইউনাইটেড হবে, নেতাকর্মীদের মধ্যে যত ঐক্য দৃঢ় হবে, ততই কিন্তু জনগণের কাছে একটা পজিটিভ মেসেজ যাবে যে না এই দল জনগণের জন্য এটা করতে চায়। এবং আপনি দেখবেন আমরা সুনির্দিষ্টভাবে আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য, জনরায়ের জন্য আমরা বেশ কিছু কর্মসূচি না বেশ কিছু কমিটমেন্ট আমরা কিন্তু জনগণের কাছে করছি। যেমন আমাদেরকে যদি আপনারা ভোট দেন, আমরা ফ্যামিলি কার্ড করে দেব, আমরা কৃষক কার্ড করে দেব, আমরা জিয়া রহমানের আমলে সে খাল খনন প্রকল্প চালু করব, আমরা শিক্ষার ক্ষেত্রে নতুন কর্মসংস্থানের তৈরি করব, মৌলিক বিষয়গুলোর ব্যাপারে আপনাদের পদক্ষেপ জানিয়েছেন। সুতরাং এইগুলিকে যদি আপনি ভোটারদের কাছে, নাগরিকদের কাছে নিয়ে না নিয়ে যেতে পারেন, তাহলে তো তারা এই সম্বন্ধে ধারণা হবে না। কারণ এবার ভোটে আমি মনে করি, আমি জসিম ভাই জানি না যে জিনিসটা এবার কিন্তু রাজনৈতিক দলগুলির জন্য একটা বিরাট চ্যালেঞ্জ আগামী দিনে আছে। সেটা হলো একদিকে যেমন সংসদ সদস্য হিসাবে সে ভোট দেবে, আবার গণভোটের কিন্তু একটা ভোট আছে। এবং গণভোটের ক্ষেত্রে ইতিমধ্যে আমরা যেই প্রবলেমটা আইডেন্টিফাই করেছি যে বাংলাদেশে মোর দ্যান প্রায় 40% লোক পড়তে জানে না, হয়তো স্বাক্ষর করতে জানে, কিন্তু আপনার দেখবেন হানা ভোটে কিন্তু তাকে পড়ে বলতে হবে। এই ক্ষেত্রে কিন্তু হানা ভোটের ক্ষেত্রে রেজাল্ট কি হবে, এটা কিন্তু যদি রাজনৈতিক দলগুলি খুব সিরিয়াস না হয় তাহলে কিন্তু বিপর্যয় ঘটে যেতে পারে। সুতরাং এই সকল গুলি রাজনৈতিক দলগুলি নিজের নির্বাচন যেমন পাশাপাশি আগামী দিনে এই যে ছাত্র গণ অভ্যুত্থানটাকে আপনার ধারণ করতে হলে এই আপনার গণভোটটাকেও কিন্তু আপনার ইতিবাচক হিসাবে সব মিলে সামনের যুদ্ধটা কঠিন হবে। এবি মোশাররফ হোসেন বিএনপি নেতা, তার কাছে ছিলাম অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার জামাত নেতা এবং ঢাকা 10 আসনের তিনি প্রার্থীও বটে। তার কাছে যাচ্ছি, সেটি হচ্ছে যে আমরা ইতিমধ্যেই দেখেছি যে আপনারা সহ 8 দল একসাথে যেরকম হয়েছেন, আবার এনসিপি সহ আরো 3টি দল একসাথে হয়েছে। সেখানটায় এই যে জোট হচ্ছে সে অবস্থায় আজকে আমরা আবার দেখলাম যে জাতীয় পার্টির একাংশ এবং জেপি তাদের নিয়ে মোটামুটি 18টি নতুন জোট হয়েছে। প্রশ্ন হচ্ছে যে জোট তো হতেই পারে, কিন্তু সেই জোটে কিন্তু অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রুনাইয়ের দূতাবাসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন জোটের অনুষ্ঠানে। আপনাদের এই প্রোগ্রামগুলোতে কিন্তু আমরা এরকম বিদেশি অতিথিদের জোটের অনুষ্ঠানে খুব একটা দেখি না, এটাকে কিভাবে দেখছেন? এটা ছোট্ট করে একটু উত্তর চাচ্ছি। আসলে দেশের কল্যাণ, দেশের অগ্রগতি, জনগণের উন্নতির জন্য আমি একা চিন্তার চেয়ে যদি সম্মিলিত চিন্তার দ্বারা বেটার কোন রেজাল্ট হয়, এটা হতেই পারে। এটা একটা ইতিবাচক দিক জোট গঠন করাটা। এবং এই ধরনের নজির আরও আছে, স্বৈরাচারের পতনে, গণতন্ত্রের উত্তরণে, অনেকগুলি ঘটনা আছে, ইভেন্ট। কিন্তু কি প্রেক্ষাপটে কি মেসেজ পেয়ে এই সময় বিদেশি গেস্টরা আসছে আমি জানি না। তবে এইটুকু বলতে চাই, জনগণ কিন্তু একটা ম্যান্ডেট দিয়েছে, এটা হলো সংবিধানের উপরে ম্যান্ডেট, ভার্ডিক্ট। যেই কারণে ডক্টর ইউনূস সরকারের প্রধান হয়েছেন ইন্টারিম গভর্নমেন্টের, সংবিধানের ভিত্তিতে হন নাই। 5 বছর পর নির্বাচন সাংবিধানিক, কিন্তু আমরা নির্বাচন 5 বছর আগেই 2026-এ করছি। তাইলে এটা জনগণের উইল, এটা হচ্ছে বড় জিনিস। জনগণ কিন্তু ইতিমধ্যেই ভার্ডিক্ট দিয়েছে এবং রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে স্বৈরাচারের প্রধান শেখ হাসিনা অনেকগুলি খুনের সাথে জড়িত, 1400 লোক হত্যা করেছে। কাজেই এই আইনের ভাষায় হত্যাকারী এবং তার সহযোগী সেম ক্রাইম করে, একই ক্রাইম করে আইনের দৃষ্টিকোণ থেকে। রাজনৈতিক প্ল্যাটফর্ম বিবেচনা করলেও এই 14 দলের সহযোগী যারা ছিল শেখ হাসিনার সাথে, ইনক্লুডিং ইনু মেনন, তারাও কিন্তু সহযোগী ছিল, জাতীয় পার্টির অংশ ছিল। এবং আরো ভয়ঙ্কর হচ্ছে, কাদের সাহেব ইন্ডিয়া থেকে আসার সময় গোলাম কাদের বললেন যে আমার সাথে কথাবার্তা হয়েছে, অনুমতি ছাড়া বলা যাবে না। এগুলি কি ইন্ডিকেশন? তাহলে তাদের দেশের বিরুদ্ধে অবস্থান পরিষ্কার, দেশের স্বার্থে নয় ভিন্নদের স্বার্থে তারা কাজ করে।
এই জাতীয় দলগুলির সাথে কে মিটিং করলো কে করলো না, জনগণ এগুলি বিবেচনা করবে না। ধন্যবাদ। বরঞ্চ জি। এটা খারাপ ইন্ডিকেশন। জনগণ চায় এই স্বৈরাচারের সহযোগীদেরকে নিষিদ্ধ করা হোক। মোশাররফ ভাইকে এই বিষয়ে শুনতে চাচ্ছি। না, এটা তো আসলে এটা আমাদের ব্যর্থতা, এটা অস্বীকার করার সুযোগ নেই। কারণ আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন, অথচ আমরা কিন্তু অন্য যারা তাদের সহযোগী ছিল সেই ব্যাপারে আমরা রাজনৈতিক শক্তিগুলো খুব একটা সোচ্চার না। কারণ এখানে নানা ধরনের আমার মনে হচ্ছে এখানে আমাদের যেমন আকাঙ্ক্ষা আছে, কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতাও কিন্তু আছে। যেমন আমরা বিদেশিরা বলতেছে একটা ইনক্লুসিভ ইলেকশন, কারণ এখানে তাদের নানা স্বার্থ আছে, এখানে তাদের বিনিয়োগ আছে, তারা স্থিতিশীলতা দেখতে চায়, নানা কিছু দেখতে চায়। কিন্তু আমার দেশের রাজনৈতিক প্রেক্ষাপট কতটুকু এটাকে অ্যাডজাস্ট করা যায়, এটা কিন্তু আমাদের নিজস্ব ব্যাপার। তো যার কারণে আমি মনে করি এই সকল লোকের উপস্থিতি জন আকাঙ্ক্ষার উপর খুব একটা প্রভাব ফেলবে বলে আমার কাছে মনে হচ্ছে না। বরং আপনি এখন দেখেন আওয়ামী লীগের মতো একটি দল, যে কথা জসিম ভাই একটা চমৎকার কথা বলেছে যে পিপল উইল। আওয়ামী লীগের মতো একটা দল যার 300 এমপি ছিল, সব উপজেলা চেয়ারম্যান ছিল, মেয়র ছিল, ইউপি চেয়ারম্যান ছিল, তাকে কিন্তু সেভ করতে পারেনি। সে কিন্তু ক্ষমতা ছাড়তে হয়েছে। তা আমি মনে করি এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করে কোনো প্রেশার করা যাবে না। বরং যদি জাতীয় পার্টি বা অন্য দলগুলি ইলেকশন করতে চায়, তাদের কৃতকর্মের জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা চেয়ে একটা পরিবেশ তৈরি করে তারপর কিন্তু তারা যাওয়া উচিত, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। দলীয়ভাবে, কিন্তু ব্যক্তিগতভাবে কেউ অপরাধী হলে সেটা তো বিচার হবেই, সেটা সেই বিচারে দায় দায়িত্ব তার আপনার আমি কেউ নেব না। যেমন আওয়ামী লীগ, আপনি একটা যে কথাটা আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল বলে, এত বড় একটা ম্যাসাকার করলো, 2000 লোকের হত্যা করলো, বাংলাদেশে গণতন্ত্রের ঢঙ্গে, আওয়ামী লীগ আজ পর্যন্ত কার মধ্যে একটা অনুশোচনা আছে? একটা লোক বলেছে আমাদের ভুল হয়েছে? এই ধরনের যদি দাম্ভিকতা কেউ দেখাতে চায়, জি, আপনি তাদের বিচার হওয়া ছাড়া তো কোনো পথ নেই, তাদেরকে তো আপনি বয়কট করা ছাড়া কোনো জাতির সামনে কোনো পথ খোলা নেই। এই জিনিসগুলি আমরা যদি রাজনৈতিক শক্তিগুলি আগামী দিনে এগুলিকে কনসার্নে রেখে যদি আমরা সিদ্ধান্তগুলি নিতে পারি, তাহলে আমার মনে হয় জাতি খুব উপকৃত হবে এই সকল ক্ষেত্রে। সেক্ষেত্রে বিদেশি আপনাদের জোটের পলিটিক্যাল জোটের প্রোগ্রামে বিদেশি অনেকে মোরাল রাষ্ট্র বলে, তাদেরও কিন্তু প্রতিনিধি এখানে উপস্থিত ছিল। এই যে জাতীয় এখন তাদের কি উদ্দেশ্য এটা তো আমরা অনেকটা জানি না। এটা হয়তো ওই দল, ওই জোট বা দল আজকে যারা করেছে তারা এটা জবাব দেওয়া উচিত, এবং আপনারা মানে সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করা উচিত যে তাদের উপস্থিতিটা কেন এখানে। আপনাদের সেই জোটের বিষয় বললেন, আপনারা মানে আনুষ্ঠানিকভাবে বিএনপিকে আমরা দেখতে পাচ্ছি না এখনো আনুষ্ঠানিকভাবে কোনো জোটবদ্ধ হতে। আপনাদের চিন্তা কি? প্রার্থী এখনো কিছু আসন ফাঁকা আছে না, এটা ফাঁকা আসন আমাদের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে যে জোটের জন্য আমরা এই আসনগুলি ফাঁকা রেখেছি। এবং আপনাকে একটা জিনিস দেখতে হবে যে এখানে জসিম ভাইও আছে একজন প্রার্থী। যে কোনো দল চায় কি তার প্রার্থীর জন্য জিতে আসুক, তার নিজের যোগ্যতা, দলীয় প্রভাব এবং এলাকায় তার যে যোগাযোগ। অনেকে আছে ঢাকাতে বিরাট নেতা, কিন্তু এলাকায় তার ওই কানেক্টিভিটিটা নাই। আপনি তো জাতীয়ভাবেও বিএনপির প্রশিক্ষণ সম্পাদক, এলাকার পলিটিক্সও করছেন, তো সেখানে এবার কাদের একদম প্রতিদ্বন্দ্বিতায় মুখোমুখি হচ্ছেন? ইসলামিক দলগুলোকে, জামাত সহ ইসলামিক দলের, নাকি এনসিপি সহ যারা এই মুহূর্তে আছে? আমাদের এখানে দেখেন, আমি যে নাকি প্রতিদ্বন্দ্বী দেখছেন না? যে আসনে আমি নির্বাচনের আমাকে মনোনীত করে সেই আসনে যুদ্ধ হবে, যতটুকু ফাইট হবে ইসলামী শক্তির সাথেই হবে। অন্য কোনো এখানে এনসিপি বলেন বা জাতীয় পার্টি বলেন বা অন্য শক্তি বলেন, সেখানে তার উপস্থিতি খুব একটা সন্তোষজনক না। এর আগে কি সেখানে তারা জনপ্রতিনিধি ছিল? ওখানে আমাদের দক্ষিণ অঞ্চলে, বিশেষ করে বরিশাল অঞ্চলটা, এখানে টোটালি আগে ফাইট হতো বিএনপি আওয়ামী লীগ। একটা দুটা সিটে জামাত, যেমন আপনার সাইদি সাহেব একটাতে ফাইট করতেন। এর বাইরে কিন্তু আপনার অন্য দলের খুব একটা উপস্থিতি বরিশাল ডিভিশনে আছে বলে আমরা এটা দেখি। সেটি তো 1.5 দশক আগে। মোশাররফ ভাই, 1.5 দশক পরের হিসেব কি একই থাকবে? না, এখন নূতন প্রজন্ম আপনি দেখেন, আমরা কি আজকে আমাদের দেশের রাজনীতিটা অনেকটা কিন্তু আপনার পাবলিক একটা ওপিনিয়ন আছে, এটাকে আমরা যেমন শ্রদ্ধা করি, পাশাপাশি কিন্তু একটা পারিবারিক একটা ঐতিহ্য, এটাকে আপনি অস্বীকার করতে পারেন না। এই জন্য বাংলাদেশে ম্যাক্সিমাম দেখবেন বিএনপি পরিবারের লোকজন বিএনপি করে, আওয়ামী লীগের জামাতের লোকজন জামাতি করে। এই একটা প্রভাব কিন্তু আমাদের দেশে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ধন্যবাদ। একদমই আমার হাতে খুব বেশি সময় নেই। অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, আপনাদের জোটের বাইরে এখনো আরো কোনো কি কেউ আসার সম্ভাবনা আছে আপনাদের এই 8 দলের বাইরে? আর আপনারা এখনো দেখছি যে 8 দলের মধ্যে কারা কোন আসনে নির্বাচন করবে সেটি এখনো আপনারা ঘোষণা দেননি। আচ্ছা, আপনারা আপনাদের মতো কিন্তু প্রার্থী ঘোষণা করেছেন। আমরা দলীয়ভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমাদের দল থেকে প্রার্থীতা যা ছিল ঘোষণা হয়েছে। জি, ওয়ার্কিং চলতেছে, চলমান।
8 দলীয় জোট বা আরও যদি এক্সটেনশন হয় তাদের সাথে সমঝোতা করার, আমরা সমঝোতার মাধ্যমে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এটা ফাইনাল করব। সেই সমঝোতা কি বিএনপির সাথে কোনো হওয়ার আর সম্ভাবনা আছে? এইটা এখন যেহেতু ডায়ালগ ওপেন হয়নি, দুয়ার বন্ধ বলা যাবে না, অগ্রগতিও বলা যাবে না। একটু যদি 30 সেকেন্ডে ঘুরে আসি এই আমাদের জায়গা থেকে। আমাদের দীর্ঘদিনের বন্ধু ছিল তারা, এবং আমরা ছিলাম একসাথে অনেক কাজ করছি জাতীয় ইস্যুতে। কাজে এটা আমি উড়িয়ে দিচ্ছি না, তবে এক্ষেত্রে দুই দলকে এগিয়ে আসতে হবে। আমি আপনার কাছে ফিরবো সাম্প্রতিকভাবে না, এখানে আমরা আপনি দেখবেন বাংলাদেশে এখন যদি সবচেয়ে গ্রহণযোগ্য যদি দল বলেন সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী জামাত ইসলাম। আপনি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে কিন্তু একটা সৌন্দর্য হলো কিন্তু সরকারি দল এবং অপোনেন্ট একটা থাকতে হয়। আপনি যদি এই দুই শক্তি এক হয়ে যায় তাহলে বাংলাদেশে আগামী দিনের গণতন্ত্র বা সংসদীয় রাজনীতির ভবিষ্যৎ কি হবে, এটা তো একটা মানে আপনি কি জামাতকে বিরোধী দল দিতে চাচ্ছেন? যেই হোক, আমি যেই হোক না কেন, আমি তো ধন্যবাদ। জসীমউদ্দিন সরকার, যেখানে যে প্রশ্নটা ছিল, আপনারা কি বিরোধী দল হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন? আমি এবং আমার দল জনগণের রায়ের প্রতি 100% আস্থাশীল। এই ডিসিশনটা জনগণই নেবে, কাকে সরকারে বসাবে আর কারা বিরোধী দলে যাবে। ডিটারমিনিং ফ্যাক্টর হচ্ছে পাবলিক অপিনিয়ন, পাবলিক উইল। আমরা আমাদের ম্যানিফেস্টো, আমাদের কর্মকাণ্ড, আগামী দিনের দেশ গড়ার পরিকল্পনা, এগুলি আমরা জাতির সামনে তুলে ধরেছি এবং সামনে তুলে ধরবো। জাতির এই মেসেজে সমস্ত জনগণের অধিকাংশ জনগণ যেটাকে পছন্দ করে আমরা সেটা রায় মেনে নেব। যে নিশ্চয়ই রায় মেনে নেওয়ার কথা সবাই বলছেন, শুধু মেনে নেওয়া না, আমরা সরকার গঠন করতে পারলে আশা করবো অন্যরা আমাদের সহযোগিতা করবে। অন্যরাও যদি জনগণের রায় নিয়ে সরকার গঠন করে আমরা তাদের সহযোগিতা। মানে সরকার গঠন করার ওই দৌড়ে, ওই রেসে আপনারা কি মনে করছেন যে সেই পর্যন্ত ওই রেসে আপনারা আছেন? জনগণের ইচ্ছেই তো চূড়ান্ত, তাহলে ইলেকশনই তো ডিটারমিনিং মেজারিং স্কেল। আগে বলি কি করে, আমরা জনগণের রায়ের প্রতি আস্থাশীল। তবে এইটুকু বলতে পারি, বিগত দিনে যে দুর্নীতি হয়েছে, যে সন্ত্রাস হয়েছে, যে চাঁদাবাজি হয়েছে, অপশাসন হয়েছে, দলীয়করণ হয়েছে, এগুলি থেকে যেহেতু আমরা মুক্ত, জনগণ আমাদেরকে ইতিবাচক দেখবে, এটা আমরা প্রত্যাশা করতে পারি। এই কথাটাই এরকম আপনাদেরকে দেখবে, বিগত দিনে হয়েছে। এটি তারেক রহমান আজকে বলেছেন যে আমরাই ভালো আর সব খারাপ। এটি বিগত আওয়ামী লীগের আমলে নাকি কথা বলতো, একই সুরে জামাত কথা বলছে, এরকম তারেক রহমান কিন্তু ইঙ্গিত করেছে যে আমরাই ভালো, অন্যদেরকে দোষের রাজনীতি, দোষারোপের রাজনীতি করছেন। সিনিয়র লিডার, জি, লিডার মানে এটা সবচেয়ে বড় দলের টপ লিডার। তো এর ব্যাখ্যা উনি জাতির সামনে দিবেন, জাতি এটা ওনার কথায় কিভাবে নেয়। আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করতে চাই না, আমরা পজিটিভ বলতে চাই। রাদার দেন দিস, দেশ কিভাবে গঠন করবেন, ওই যেগুলি বলছি, জনগণকে কিভাবে মানে উন্নত লাইফ দিবেন, যুব সমাজকে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করবেন, আমাদের নারীদেরকে কিভাবে বেশি মোর অ্যাচিভমেন্টের দিকে নিয়ে যাবেন, গোটা জাতিকে সব দিক থেকে পশ্চাৎপদ আছে এখান থেকে কীভাবে নিয়ে যাবেন, এইটাই বেশি জাতি শুনতে চায়। এবং তারেক সাহেবের মতো লিডার এই যে কথা বেশি বললে জাতি খুশি হবে, রাদার দেন দ্য ক্রিটিসিজম দ্য আদার্স। জি, প্রসাদ ভাই এই জায়গাটা একটু শুনতে চাই। না, এখানে আমি জসীম ভাইকে আশ্বস্ত করে বলতে চাই, ইতিমধ্যে দেখবেন যে বিএনপি কিন্তু সুনির্দিষ্টভাবে আগামী যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, আমরা বলছি যে নট ক্ষমতা, আমরা বলছি যদি আমরা দায়িত্বটা পাই তাহলে আমরা কিন্তু এই সেক্টরে আমরা পরিবর্তন আমরা করতে চাই, সেটা অলরেডি বলা হচ্ছে। না, তারেক রহমান যেটি বললেন যে জামাতের ইঙ্গিত করে যে সবাইকে খারাপ বলছে, যে জায়গাটায় না খারাপ বলতে না, এখানে ধরেন বাংলাদেশে এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল কোনটি, এটা জসীম ভাই স্বীকার করবে, অন্যতম একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এখন জামাত কিছু কিছু ইঙ্গিত করছে যে চাঁদাবাজদের ভোট দেবেন না, অমুকদের দেবেন না, তা এই ক্ষেত্রে সুতরাং তো কোনো ইঙ্গিত তো তাদের আছে। এই ইঙ্গিতটা নিজের দিকে নিচ্ছে কেন বিএনপি? না, এখন তো বাংলাদেশে বড় রাজনৈতিক দল কোনটা আপনাকে তো সেটা স্বীকার করতে। এখন আপনাকে যদি মনে করেন যে আগামী দিনে মানে যে বাংলাদেশে তো অনেক রাজনৈতিক দল আছে, এখন কারা ক্ষমতায় যেতে পারে এটা ন্যূনতম তো যে কোনো বিবেকবাদ মানুষ বুঝতে পারে যে এই শক্তির মধ্যে একটা ক্ষমতার কম্পিটিশন হতে পারে। ধন্যবাদ। একদমই 30 সেকেন্ডে কোনো কথা থাকলে সেটা শুনুন। আমার শেষ কথা হচ্ছে, এই জাতীয় চেতনার কথা, ট্যাবলেট বিক্রির কথা বহুবার বলে শেখ হাসিনা এই পুরা কপচাইছে, পুরা এই কাসন্দি ঘাটছে, হাসিনার চরম পরিণত হয়েছে। জনগণ এটা ভালোবাসে না। সর্বশেষ ডাকসু, চাকসু, রাকসু ছাত্ররা বিশ্ববিদ্যালয় লেভেলে যা পড়াশোনা করে সচেতন জনগণের একটা অংশ, তাদের রিফ্লেকশন এটা বলে দেয় যে এই সমস্ত জিনিসের চেয়ে জনগণ ডেভেলপমেন্টের কথা, উন্নয়নের কথা, মানুষের কল্যাণের কথা শুনতে চায়। অনেক ধন্যবাদ। এই কাসন্দি আর কেউ শুনতে চায়। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট জসীমউদ্দিন সরকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবিএম মোশাররফ হোসেন, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও মনে করি সবার আগে দেশ, আর সেই দেশটাকে কল্যাণমূলক দেশ হিসাবে গড়তে
আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।